আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে রাজধানী জুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বিজিবি। ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান জানান, রায়কে কেন্দ্র করে কয়েকদিন ধরেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাসে আগুন ও ককটেল মেরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তবে সাঁড়াশি অভিযানের মাধ্যমে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। নগরবাসীকে উদ্বিগ্ন না হবার অনুরোধ জানান তিনি। বিভিন্ন জায়গায় চেকপোস্টও বসানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী পরিকল্পিতভাবে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার সুযোগ না পায়। এই ক্ষেত্রে আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। টহল কার্যক্রম কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট জোরদার করা হয়েছে। আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নির্ভর করবে দলগুলোর আচরণের ওপর। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দিনে একথা বলেন তিনি। আর রাজনৈতিক নেতারা সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোটদানের ব্যবস্থা করতে সিএসির কাছে আহ্বান জানান। এইচএম মেহেদী হাসান জানাচ্ছেন বিস্তারিত। ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দিনে ইসির সাথে বৈঠকে বসেন গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিরা। দ্বিতীয় দফায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা। আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে নির্বাচন কমিশনকে শক্ত অবস্থান নিতে হবে। প্রতিটি কেন্দ্রে ভোটের একদিন আগ থেকে ভোটের 3 দিন পর পর্যন্ত সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা। শুধু নির্বাচন কেন্দ্রিক না, এই প্রতিষ্ঠানটাকে যাতে গ্রহণযোগ্য করা এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের এটা যেন একটা মর্যাদা আমরা রাখতে পারি। সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না। ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে সেজন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। সংলাপে রাজনৈতিক দলকে নির্বাচনী বিধি মেনে কমিশনকে সহযোগিতা করার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, সবার অংশগ্রহণে নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি। রাজনৈতিক দলগুলো যদি সুন্দর সহযোগিতা করে তাহলে আর আচরণবিধি নিয়ে আমাদের বেশি মাথা ঘামাইতে হয় না। কারো পক্ষে কাজ করতে পারবো না। আমাদের বিবেক, দেশের প্রচলিত আইন, বিধিবিধান যা বলে সেটা মেনেই আমরা চলবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি ধারাবাহিক সংলাপ শুরু করে গেল বৃহস্পতিবার। এআই ইউজ করে যে একদম অপতথ্য ছড়ানো, ভুল তথ্য ছড়ানো, এই চ্যালেঞ্জ আগের কমিশনদেরকে মোকাবেলা করতে হয়নি। এইচএম মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নারী কাবাডি বিশ্বকাপ 2025 এর ট্রফি উন্মোচন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ তার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এই ট্রফি উন্মোচন করেন। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্ব আসরে 17টি দেশ অংশ নিচ্ছে। 17 নভেম্বর থেকে শুরু হওয়া কাবাডি বিশ্বকাপ 24 নভেম্বর শেষ হবে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে অংশ নেওয়া সব দল ঢাকায় পৌঁছে গেছে। প্রধান উপদেষ্টা ট্রফি উন্মোচনকালে বিশ্বকাপ আয়োজনের খুঁটিনাটি বিষয়ের খোঁজখবর নেন এবং আয়োজনের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ দেন। এ সময় বিশ্ব আসরে অংশ নেওয়া প্রতিটি দেশের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন। 732 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার 16টি ব্যাংক হিসেবে
255,12,20,000 টাকা জমা ও পরবর্তীতে উত্তোলন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। তার স্ত্রীর নামে থাকা অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ 8 কোটি টাকার বেশি পাওয়ায় তাদের দুইজনের বিরুদ্ধে পৃথক মামলা করে সংস্থাটি। এদিকে রেলওয়ের লাগেজ ভ্যান প্রকল্পের নামে রাষ্ট্রের 358 কোটি টাকার ক্ষতি সাধনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় রেলের সাবেক ডিজি শামসুজ্জামান সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী এর ক্ষমতা অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 8,06,00,000 টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন, পূর্বক ভোগ দখলে রাখা এবং নিজ নামে 36টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক এবং সন্দেহজনকভাবে 111,74,00,000 টাকারও বেশি জমা এবং সমপরিমাণ অর্থ উত্তোলন পূর্বক অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। রায়েরবাজার গণকবরে 24-এর অভ্যুত্থানে শহীদদের পরিচয় নিশ্চিত করতে আগামী 5 ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম দেশে আসছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে কথা বলেন তিনি। জানান, শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া 7 ডিসেম্বর শুরু হবে। রায়েরবাজারে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে বলেও জানান তিনি। যদিও একটা দীর্ঘ সময় গেছে, তারপরেও আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে এবং আগামী 5ই ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টরা বাংলাদেশে আসবেন এবং আশা করা যাচ্ছে যে 7ই ডিসেম্বর থেকেই এই গণকবরে যারা আছেন, যে শহীদরা আছেন, তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল এনটিভি এবং ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে বিএসএসসি ভবনে এনটিভির প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী এনটিভির কর্মকর্তা কর্মচারী ও তাদের নির্ভরশীলতা হাসপাতালে বিভিন্ন চিকিৎসা সেবায় বিশেষ ছাড় পাবেন। প্যাথোলজি পরীক্ষায় 40%, ইমেজিং টেস্টে 35%, ইটিটি ও স্পাইরোমেট্রি 30%, ফাইব্রোস্ক্যানে 25%, ভর্তি রোগীর বেড ও সার্ভিস চার্জে 10%, জরুরি ফিতে 10% এবং সব ধরনের দেশি ঔষধে 5% ছাড়ের কথা উল্লেখ করা হয়েছে। এনটিভির পক্ষ থেকে পরিচালক মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ এবং হাসপাতালের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এনটিভি ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পহেলা অগ্রহায়ণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে পহেলা অগ্রহায়ণ আদি নববর্ষ 1432 বঙ্গাব্দ উৎসব। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় পহেলা অগ্রহায়ণকে ঘিরে ভিড় জমে শিক্ষার্থী ও দর্শনার্থীদের। দুপুরে বের হয় আনন্দযাত্রা। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল জুলাই 36। চারুকলার শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন আনন্দযাত্রায়। অংশগ্রহণকারীরা বলেন, এমন আয়োজন নবান্নের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে দেবে নতুন প্রাণ ও পরিচিতি। উৎসব উপলক্ষে গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে দিনব্যাপী। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 1 ডিসেম্বর থেকে কাস্টমস বন্ড অটোমেশন পদ্ধতি 100% বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। পাশাপাশি বন্ডের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। বিকেলে এনবিআর ভবনে সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় পর্বের তৃতীয় অংশীজন সভায় এসব কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, দেশি বিদেশি ঋণের পরিমাণ বাড়তে থাকায় রাজস্ব আদায়ে চাপে রয়েছে এনবিআর। এ কারণে কর অব্যাহতির সুযোগ বাতিল করা হয়েছে। ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হন সেজন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বানও জানান তিনি। এ সময় ব্যবসায়ীরা এনবিআর চেয়ারম্যানের কাছে তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। যে সকল ব্যবসায়ী বন্ডের অপব্যবহার করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার তাগিদ দেন তারা। বন্ডের ব্যাপক অপব্যবহার করা হয়। চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করব, আমাদেরকে স্পেসিফিক বলবেন আমাদের কোন কোন মেম্বার অপব্যবহার করে। আমরা একদম জোর গলায় বলছি, আমাদের কোনো মেম্বার যদি অপব্যবহার করে
তার সার্ভিস আমরা বন্ধ করেছি। আমরা অচিরেই একটা সার্কুলার পাবো এনবিআর থেকে, যেখানে আমরা বলবো যে আমরা 1 ডিসেম্বরের পরে অথবা 7 জানুয়ারি ডিসেম্বরের পর থেকে আমরা আর ম্যানুয়ালি বন্ডের কোনো কাজ করব না, বিশেষ করে ইউপি রিলেটেড। এটা দিয়ে যখন আমরা শুরু করব, বাকিগুলো ধীরে ধীরে চলে আসবে। আর আমরা কমিটেড, যেই প্রবলেমগুলো হয় এগুলো আমরা সেন্ট্রালি সলভ করব। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর ক্রিকেট। মুশফিকুর রহিম দেশের টেস্ট ইতিহাসের উজ্জ্বলতম নক্ষত্র। 2005 সালে যখন সাদা পোশাকে তার যাত্রা শুরু করেছিলেন মুশফিক, তার সতীর্থ ছিলেন বাংলাদেশের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। মুশফিকের 100তম টেস্ট খেলার উত্তেজনা স্পর্শ করছে তিনি সহ আকরাম খানদের মতো সাবেক অধিনায়কদের। দেশের বাকি সাবেক অধিনায়কদের চোখেও অনন্য মুশফিক, জানাচ্ছেন নিলয় মজুমদার। 2005 সালে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে শুরু হয়েছিল সাদা পোশাকে মুশফিকের পথ চলা। লর্ডসে খেলা সেই টেস্টের একাদশে ছিলেন মোহাম্মদ আশরাফুলও। এবার ড্রেসিং রুমে থাকছেন তিনি, কিন্তু মুশফিকেরই ব্যাটিং কোচ হয়ে। মুশফিকের 100তম টেস্টকে ঘিরে রোমাঞ্চিত আশরাফুল। মুশফিকের ডেবু ম্যাচে আমি ছিলাম ড্রেসিং রুমে লর্ডসে, এবং মুশফিকের 100তম টেস্টও ইনশাল্লাহ আমি থাকবো। তো এই কারণে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, এবং মুশফিককে সেই ছোটবেলা থেকে যেহেতু আমি দেখেছি, একমাত্র ক্রিকেটার যে তার ডিসিপ্লিন ছিল বলেই সে 20 বছর ধরে খেলছেন। যার পরিবর্তে প্রথম টেস্টের একাদশের সুযোগ পেয়েছিলেন মুশফিক, সেই খালেদ মাসুদ পাইলটও মনে করেন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের পাতায় মুশফিককে স্থলাভিষিক্ত করা অসম্ভব। আমি মনে করি যে এটা অসম্ভব বড় একটা অ্যাচিভমেন্ট, শুধু মুশফিকের জন্য না, গোটা বাংলাদেশের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট, ইয়াংদের জন্য একটা আইকনিক অ্যাচিভমেন্ট। এই জন্য লম্বা সময় ক্যারিয়ার, ধারাবাহিক পারফরমেন্স, এবং এটা এই যে ক্রিকেট বোর্ড যে সম্মাননা দিতে যাচ্ছে, এটা একটা সুন্দর একটা এক্সাম্পল। টানা 20 বছর ধরে খেলা মুশফিকের অধ্যবসায় ও নিয়মানুবর্তিতা উদাহরণ আগামী প্রজন্মের জন্য। কঠোর পরিশ্রম ও একাগ্রতা যে সেরাদের তালিকায় জায়গা করে দিতে পারে, তার শ্রেষ্ঠ নিদর্শন মুশফিককেই মনে করছেন বাংলাদেশের 2 সাবেক অধিনায়ক। এটা তো আমাদের ক্রিকেটের বিরাট মাইলফলক, এবং মুশফিকের প্রাতকে অবশ্যই স্যালুট করি আমরা, যে আমাদের ইয়াংস্টার যারা আছে এদেরকে পথ চলার একটা রাস্তা কিন্তু দেখিয়ে দিয়েছে, কেমনে এতদিন ক্রিকেট খেলতে হয়। যে আল্লাহর রহমতে বাংলাদেশে একটা প্লেয়ার যে আপনার 100তম টেস্ট খেলছে, এটা কিন্তু বাংলাদেশেরও যেরকম গর্বের বিষয়, তার সাথে মুশফিকেরও, কারণ এত বড় একটা অ্যাচিভমেন্ট সবার ক্ষেত্রে কিন্তু হয় না। রংচটা হয়ে ওঠা এক ক্যাপ যা ধারণ করছে বাংলাদেশের টেস্ট ইতিহাসকেই। সাদা পোশাকে বাংলাদেশের ধ্রুবতারা যে মুশফিকুর রহিম, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।